আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আছেন আপনারা? কিছুটা লেট হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার ছেলেটা অসুস্থ, হসপিটাল নিয়ে গেছে, আমি আসলে যেতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড শোনা যাচ্ছে? আমি আজকে ল্যাপটপে শুনতেছি, সাউন্ড এখানে ফুল ক্লিয়ার। ল্যাপটপের সাউন্ড ফুল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। নয়জন আছেন। গত ক্লাস কি বুঝে আসছে? দ্বন্দ্ব সমাস আর দ্বিগু সমাস। নাইমুল ইসলাম, মহিন, ওয়ালাইকুম আসসালাম। শরৎ চক্রবর্তী, অলোক কুমার। হৃদয় গাজী, আমি জানি না আজকে সাউন্ড কম বললে হবে না হয়তো, কারণ ল্যাপটপে যথেষ্ট পরিমাণে সাউন্ড শুনতে পাচ্ছি আমি। হৃদয় গাজী, আমি জানি না আজকে সাউন্ড কম বললে হবে না হয়তো, কারণ এই যে আমি শুনতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে সাউন্ড শুনতে পাচ্ছি। জানি না স্বরূপ কেন নোটিফিকেশন আসে না। আমার ছেলে একটু টাইফয়েড হয়েছে, গত 6 দিন আগে ধরা গেছে। ওষুধ খাওয়াচ্ছি, খাওয়ানোর পরও আসলে প্রতিদিন একবার করে জ্বর আসতেছে 102-3 ডিগ্রি করে। এই জন্য একটু শিশু হসপিটাল পাঠালাম। যাক, দায়িত্ব অনেক বড় জিনিস। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে কর্মধারয় সমাসটি। আজকে শুধু কর্মধারয় সমাসের উপরেই ক্লাস হবে, হ্যাঁ, অনলি। দেখি বাকিরা 14 জন আছে। কর্মধারয় সমাস, স্যার এটা কততম ক্লাস? শাহেদ, লিস্ট দেখেন না, লিস্টের মধ্যে তো আছে কততম ক্লাস। কোন সময় এটা অষ্টম ক্লাস হবে মনে হয়, আই এম নট শিওর। আপনি অ্যানাউন্সমেন্টে যে লিস্ট দেখেন না, ওই লিস্টের মধ্যে সবগুলো ক্লাসের লিংক দেওয়া আছে শাহেদ। আচ্ছা, শুরু করি আমরা। কর্মধারয় সমাসের কয়েকটা প্রকার আছে। কর্মধারয় সমাসের কর্মধারয় পাঁচটা প্রকার। কর্মধারয় সমাসের একটা হচ্ছে সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। এই পাঁচটা কর্মধারয় সমাসের মোট পাঁচটা প্রকার আছে, হ্যাঁ।
স্যার ক্যাপশনের বিষয়ে টপিক লিখে দিলে পরে বুঝতে হবে। আচ্ছা বুঝতে পারছি আপনার কথাটা স্যার। স্যার লিংকে ক্লিক করলে ক্লাসগুলো ওপেন হচ্ছে না। ফাহিম, ফেসবুক লাইভ দিয়ে ওপেন করবেন। ফেসবুক লাইভ, ফেসবুক অ্যাপে প্রবলেম করে, ফেসবুক অ্যাপস গ্রুপের ভিডিওতে প্রবলেম করে। এটা আমাদের না, এটা অনেক গ্রুপের এই প্রবলেমটা করতেছে। আপনারা দয়া করে ফেসবুক লাইভ দিয়ে ওপেন করবেন অথবা ল্যাপটপ ডেস্কটপে দেখবেন, ঠিক আছে? আমি কোনো ভিডিও ডিলিট করিনি, ডিলিট করবো না এখন। ওকে, আচ্ছা এরপর দেখি ক্যাপশনের বিষয়গুলো টপিক লিখে দিলে ভালো হবে। আচ্ছা সামিউল ইসলাম সৌরভ, ক্যাপশনে আমাদের যে আপনার ইয়াগুলো আছে দেখেন, ওই অ্যানাউন্সমেন্টে যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোর মধ্যে দেখেন প্রথম ক্লাস কর্মধারয় সমাজ, দ্বিতীয় ক্লাস ধ্বনি, এভাবে দেওয়া আছে। দেখেন অ্যানাউন্সমেন্টে ক্লাসগুলো যদি দেখেন তাহলে বুঝতে সুবিধা হয়। আর এখান থেকে লাইভে আসার সময় আসলে ওইভাবে লেখা যায় না মোবাইল থেকে। হ্যাঁ, অ্যানাউন্সমেন্টে দেখেন প্রথম ক্লাস কোন টপিকের উপরে, নিচে লিংক এভাবে দেওয়া আছে কিন্তু। আর এগুলো ওপেন করবেন হচ্ছে ফেসবুক লাইভ দিয়ে ওপেন করবেন, ফেসবুক লাইভ। আচ্ছা শুরু করি আমরা। মনে রাখবেন একটা বিষয়, যদি আমরা বলি কর্মধারয় সমাস, শুধু কর্মধারয় সমাস যদি আমরা বলি তাহলে সাধারণ কর্মধারয়টা ইঙ্গিত করবে। যদি শুধু কর্মধারয় আমরা বলি তাহলে শুধু সাধারণ কর্মধারয়টা ইঙ্গিত করবে। বাকি সবগুলোর ক্ষেত্রে আপনার নাম লিখতে হবে। নাম না লিখলে সেটা কর্মধারয় সমাস হবে না। আবারও বলতেছি, যদি আমরা কর্মধারয় সমাস লিখি তাহলে শুধু এটা বুঝাবে, বাকিগুলোর ক্ষেত্রে আমাদের নাম লিখতে হবে, ঠিক আছে? এখন বলেন তো কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? সাধারণত কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে। খেয়াল আছে, আমরা প্রথম ক্লাস মানে গত ক্লাসে এটা আলোচনা করছিলাম। কর্মধারয় সমাসে সাধারণত পরপদের অর্থ প্রাধান্য থাকে। আসেন সাধারণ কর্মধারয়ের স্ট্রাকচার গুলো একটু আমরা দেখি। নাম্বার 1, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর ব্যাস বাক্যে হবে যে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ব্যাস বাক্যে হবে যে। দেখেন ব্যাস বাক্যে পরপদ, রাইট, হ্যাঁ রাইট। আচ্ছা ব্যাস বাক্যে যে পরপদের অর্থের প্রাধান্য বা ব্যাস বাক্যে যে হবে, এটা আপনাকে মানে লিখতে হবে না, আপনি এমনি বুঝে যাবেন। যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম নীল আকাশ, নীল আকাশ। এখন দেখেন আমাদের গান আছে না, নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি দোকলা, আছে না গান? এখন দেখেন বিষয়টা, নীল আকাশের ব্যাস বাক্যটা কি? নীল যে আকাশ, দেখছেন? শেষ। আপনারাই বলেন এখানে কি আপনাকে কোন ব্যাস বাক্যটা করতে সুবিধা হয়? যে আকাশ নীল, নীল যে আকাশ, নীল আকাশ যে। 100% এইটা ব্যাস বাক্য করতে সুবিধা হয়, নীল যে আকাশ, ঠিক আছে? এখন দেখেন আমি এখান থেকে বললাম বীর পুরুষ, বীর পুরুষ, তাহলে কি হবে? বীর যে পুরুষ, ঠিক আছে? আমরা বলি না নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, তাহলে নীল সাগর কি হবে? নীল যে সাগর। বুঝে গেছে বিষয়টা? বুঝতে পারছেন বিষয়টা? কালো বিড়াল, কালো যে বিড়াল, ঠিক আছে? আচ্ছা তাহলে মানে আবারও বলতেছি, কর্মধারয় সমাসের প্রথম স্ট্রাকচারটা কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর ব্যাস বাক্যে কি হবে? যে হবে। অ্যাডজেক্টিভ, যেমন আমরা বলি ভেজা বিড়াল, কথা কথা লিখলাম ভেজা বিড়াল, তাহলে ভেজা বিড়াল কি হবে বলেন তো? ভেজা যে বিড়াল। ওকে, ক্লিয়ার, সুপার ইজি, ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে পরপদ মানে তৃতীয় কোনো পদের অর্থের প্রাধান্য দিতে পারে। অনেক সময় তৃতীয় কোনো পদের অর্থের প্রাধান্য দিতে পারে, তখন আমরা কি করব? তখন আমরা সেটা বহুব্রীহি দিব। একটু ভালো করে বুঝে, এটা শব্দ বুঝে আপনাকে ধরতে হবে। যেমন আমি শব্দটা লিখলাম পোড়া কপাল। আচ্ছা দেখেন পোড়া কপাল যখন আমরা ব্যবহার করি তখন আসলে বুঝে হচ্ছে হতভাগ্য ব্যক্তিদেরকে, ঠিক না? পোড়া কপাল বলতে কিন্তু আসলে হতভাগ্য বা মন্দভাগ্য ব্যক্তিদেরকে বোঝায়। আমরা কিন্তু এমন বুঝি না পোড়া কপাল বলতে যে কপালটা আসলে পুড়ে গেছে, এরকম কিছু আমরা বুঝি না। তার মানে দেখেন পোড়া কপাল বলতে আসলে কপালটাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে না, ইঙ্গিত দেওয়া হচ্ছে ভাগ্যটাকে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? তো এরকম ভাবে আবারও বলতেছি, যারা এগুলো দেখেন মন্দ ভাগ্য, কথা কথা মন্দ ভাগ্য। এখন মন্দ ভাগ্য বলতে আমরা আসলে এমন একজন লোককে বুঝাই যার ভাগ্যটাই খারাপ, আর তোর ভাগ্যটাই মন্দ রে। দেখেন তৃতীয় কোনো পদকে যখন আমরা প্রাধান্য দিই তখন সেটা বহুব্রীহি সমাস হবে। আর যদি তৃতীয় কোনো পদকে প্রাধান্য যদি আমরা না দিই তাহলে সেটা কর্মধারয় সমাস হবে।
যেমন আমি যখন বলতেছি নীল আকাশ, তখন কিন্তু আকাশটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি, আমরা কিন্তু আকাশের মালিককে প্রাধান্য দিচ্ছি না। সেম ভেজা বিড়াল বীর পুরুষ। তা আবারও বলতেছি, ভালো করে বুঝে নেন, যদি পরপদের অর্থে প্রাধান্য থাকে পরপদে, তাহলে সেটা কি হবে? কর্মধারয় সমাস, পরপদের অর্থে প্রাধান্য থাকে। কিন্তু যদি পরপদের অর্থ প্রাধান্য না দিয়ে যদি অন্য কোন পদ মানে তৃতীয় কোন পদের অর্থে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? বহুব্রীহি সমাস। ওকে, ক্লিয়ার? না 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 না, শাহেদ কর্মধারয় বলতে এখানে অবজেক্ট না, ওটা কর্ম, ওটা কর্মধারয় না। বি কেয়ারফুল, সব সমাসের ইয়া হয় না, কারণ তৎপুরুষ সমাসে কিন্তু কোনো ইংরেজি নাম নেই। আপনারা এই যে কথাটা বললাম না, এটা একটু আপনারা একটু দয়া করে একটু বইতে বের করেন, একটু বইয়ের সময় বের করেন। এই দেখেন 120 নম্বর পেজে একটা বক্স আছে, দেখছেন? 120 নম্বর পেজে একটা বক্স আছে। এই বক্সের মধ্যে দেখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে যদি পরপদকে প্রাধান্য না দিয়ে যদি তৃতীয় কোনো পদকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সেটা বহুব্রীহি সমাস হবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন কিন্তু পরপদকে কোনো প্রাধান্য না দিয়ে যদি তৃতীয় কোনো পদকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সেটা বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে? যেমন জবরদস্তি, নীলকণ্ঠ, বিচিত্র কর্মা ইত্যাদি। এই বক্সের ছোট ছোট কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরে ধরা খাবেন। আচ্ছা, অনেক সময় এমন হইতে পারে, এটা তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অনেক সময় নাউন প্লাস অ্যাডজেক্টিভ দেওয়া হইতে পারে কর্মধারয় সমাস, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক আছে? কিন্তু তুলনা বুঝাবে না, তুলনা বুঝাবে না, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, তুলনা বুঝাবে না। যেমন দেখেন আমি বললাম হলুদ বাটা, হলুদ বাটা, দেখছেন? বাটা যে হলুদ, সেম আমি লিখলাম দেখেন নরাধম, নরাধম। ঠিক আছে? দেখেন অধম যে নর, অধম যে নর। বইয়ের 120 নম্বর পেজে দেখেন এগুলো দেওয়া আছে। আমরা তো এখানে দিছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অনেক সময় কথার সুবিধার্থে, কথার সুবিধার্থে আমরা অ্যাডজেক্টিভটাকে পরে নাউনকে আগে নিয়ে আসবো। একটু ভালো করে বুঝে নিই আমরা। যেমন দেখেন আমরা লিখি এরকম রাজপুত, রাজপুত, ঠিক না? আবার লিখি এরকম রাজহাঁস। আবার আমরা কিন্তু এভাবে বলি পথের রাজা, দেখছেন? পথের রাজা বা সিংহরাজ, দেখছেন? তো অনেক সময় শব্দের সুবিধার্থে রাজা শব্দটাকে আমরা আগে আনতেছি, আবার রাজা শব্দটাকে পরে আনতেছি। ঠিক তেমনি ভাবে স্যার আমাদের তো এখনো বইটা নেই, আপাতত বইটা কিনা পর্যন্ত যেগুলো পড়াচ্ছেন, আচ্ছা এটা কারো কাছ থেকে দিয়ে এগুলো ছবি দিয়ে দিবে, পিডিএফ দিবে না আপনাকে, ছবি দিয়ে দিবে। কোনটা স্বরূপ চক্রবর্তী, কোনটায় তৃতীয় কোন পদের অর্থ বলতেছেন, কোনটায়? আমি বুঝি নাই কোনটায়। না না, স্বরূপ চক্রবর্তী, এগুলাকে আমরা বহুব্রীহি সমাস বলতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি ভাই যে হলুদ পাটা এটা বহুব্রীহি বলতেছি না। এখানে এটাও কর্মধারয় সমাস, তবে এখানে কি লিখছি দেখেন, এখানে লিখছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন না, অনেক সময় এইটাকে চেঞ্জ করে সুবিধার্থে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও আমরা কি করতে পারি? কর্মধারয় সমাস করতে পারি, ওটা বলতেছি। নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও আমরা কর্মধারয় সমাস করতে পারি। যেমন দেখেন হলুদ নাউন, বাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেম দেখেন নর নাউন, অধম হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে বুঝছেন? অধম যে নর। আচ্ছা, তারপর দেখেন যে রাজ, বললাম এইটা বোঝানোর জন্য এখানে বললাম যে কথার সুবিধার্থে আমরা অনেকেই রাজা শব্দটাকে আগে আনি অথবা রাজা শব্দটাকে পরে আনি, রাজপুত, রাজহাঁস, পথের রাজা ইত্যাদি ইত্যাদি। আমার কথাটা কি বুঝতে পারছেন, বুঝতে পারিয়াছেন? সাধারণ কর্মধারয়ের এই স্ট্রাকচারটা বুঝতে পারছেন? অ্যাডজেক্টিভ প্লাস নাউন আর ব্যাস বাক্য হবে যে। তবে এটা মনে রাখেন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন গঠিত হয়ে যদি তৃতীয় কোনো পদকে প্রাধান্য দেয়, যেমন আমরা দেখতেছি পোড়া কপাল, মন্দ ভাগ্য, তাহলে সেটা কিন্তু আর কর্মধারয় সমাস থাকবে না, তাহলে সেটা বহুব্রীহি সমাসে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, সাহেবকে কেউ পারলে আপনারা ছবিগুলো দিয়ে দিয়েন, ছবি দিয়ে দিয়েন, বা ছবি দিয়ে আসলে কাজ চালানো যাবে না সাহেব, বুঝে ফেললাম এইটুকু। এবার দেখি 2 নম্বর স্ট্রাকচার। আমরা দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচার গুলো নিশ্চয়ই পড়ছিলাম, দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচার গুলো সেটা এখানে লিখতেছি। কি দেখি আমরা? নাউন প্লাস নাউন, আর 2 নম্বর কি, 3 নম্বর কি? অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। দেখি ব্যক্তি বা বস্তু
এখানে কয়টা হবে? একটি হবে। আগের শব্দের মধ্যে ছিল ব্যক্তি বা বস্তু দুটো হবে নাউন দ্বন্দ্ব সমাসের মধ্যে, আর এখানে হবে দুইটাই নাউন। স্যার এটা এগুলো সব তৎপুরুষ সমাস। অনুপ কুমার, দুধে ভাতে দ্বন্দ্ব কেন? দুধে, এই যে দেখেন ভালো একটা কোশ্চেন করছেন, রাইট লোপা। দেখেন দুধ ভাত দ্বন্দ্ব সমাসটা, কিন্তু দুধে ভাতে মানে হচ্ছে ভালো থাকা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে বলতে দুধে আর ভাতে মিক্স করে, এটা বুঝাচ্ছে না। দুধ ভাত হচ্ছে দুধ ভাত মিক্স, বুঝছেন? দুধে ভাতে কিন্তু ইয়ারা মিক্স টিক্স কিছু বুঝেন না, এটা বাগধারা। নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, ব্যক্তি বা বস্তু কয়টা হবে? একটা হবে। ব্যক্তি বা বস্তু একটা হবে, ঠিক আছে? যেমন আমরা एग्जांपल গুলো দেখি, যেমন সহজ एग्जांपल দিলাম, জজ সাহেব। জজ সাহেব, দেখেন জজ একটা নাউন, সাহেব একটা নাউন। জজও একটা নাউন, সাহেব একটা নাউন, ঠিক আছে? তো এবার দেখেন জজ সাহেব বলতে আপনি কয়জন ব্যক্তিকে বোঝাচ্ছেন? 100% একজন ব্যক্তিকে বোঝাচ্ছেন, ঠিক না? জজ সাহেব এইগুলো সেম। দেখেন আমরা বলি না বৌদি, বৌদি আসলে শব্দটা ছিল হচ্ছে বউ দিদি, মানে বড় ভাইয়ের বউকে দিদির মতো দেখা, বড় ভাইয়ের বউকে দিদির মতো দেখা, এটাই হচ্ছে বৌদি। তাহলে কি হবে? যিনি বউ তিনি দিদি, ঠিক আছে? এরপর দেখেন আমরা বলি না ঠাকুরদা, ঠাকুরদা, দেখছেন? তাহলে আসলে কি ঠাকুর দাদা, যিনি ঠাকুর তিনি দাদা, যিনি ঠাকুর তিনি দাদা। তাহলে দেখেন দুইটা নাউন বুঝাচ্ছি কয়টা ইয়াকে? একটা নাউনকে বুঝাচ্ছি। দুইটা নাউন বুঝাচ্ছি একজনকে, তার মানে এটা কর্মধারয় সমাস, কারণ দুইটা নাউন দিয়ে আমরা দুইজনকে বুঝাচ্ছি না। আরেকটা বিষয় দেখেন, বউ দিদি, বউ দিদির প্রতি শব্দ বা সমার্থক শব্দ কিন্তু বউয়ের সমার্থক শব্দ কিন্তু দিদি না, ঠিক আছে? ঠাকুরের সমার্থক শব্দ কিন্তু দাদা না, বুঝতে পারছেন? এখন আপনাকে যদি বলা হয় বাড়ি ঘর কোন সমাস, তাহলে এটা দ্বন্দ্ব সমাস হবে, সমার্থক শব্দ। কিন্তু আমি যদি বলি সেরা অলরাউন্ডার সাকিব, তাহলে কিন্তু এটা দ্বন্দ্ব সমাস হবে না, কারণ সেরা অলরাউন্ডারের প্রতি শব্দই সাকিব না। সেম আমি যদি লিখি ইন্ডিয়া ভারত, ইন্ডিয়া ভারত, হ্যাঁ এটা কিন্তু দ্বন্দ্ব সমাস, কারণ ইন্ডিয়া আর ভারত দুইটা সমার্থক শব্দ। ইন্ডিয়া ভারত দুইটা সমার্থক শব্দ, কিন্তু দেখেন জজ হইলে যে সাহেব হইতে হবে, এটা কিন্তু সমার্থক না। সেম বউ হইতে যে দিদি হইতে হবে, ব্যাপারটা কিন্তু সমার্থক না। তাহলে আর বাবি লবি ফিল্ডিং মারে কারা? ঠিক আছে? ঠাকুর হইলে যে দাদা হবে, সমার্থক না। তো দেখেন কর্মধারয় সমাসের মধ্যে কিন্তু আমরা সমার্থক শব্দটাকে আমরা নিচ্ছি না, ঠিক আছে? কিন্তু দ্বন্দ্ব সমাসের মধ্যে কি ছিল? সমার্থক শব্দগুলো ছিল। কথাটা কি বুঝতে পারছেন? বিষয়টা বুঝতে পারিয়াছেন? ওকে, আচ্ছা তাহলে এইটা গেল। এবার দেখেন আরেকটা বিষয়, যেমন দেখেন আমি বললাম পাকা মিঠা, একটা ফলের সম্পর্কে বলতেছি পাকা মিঠা, এটার ব্যাস বাক্যটা কি? যা, আচ্ছা এগুলোর ব্যাস বাক্যের মধ্যে কি হবে? যা ড্যাশ তা, যিনি ড্যাশ তিনি। পাকা মিঠা, যা পাকা তা মিঠা, ঠিক আছে? একটা ফল পাকলে মিঠা হবে, এটা স্বাভাবিক কিনা বলেন? একটা ফল পাকলে মিঠা হবে, স্বাভাবিক না? তাহলে যা পাকা তা মিঠা। কিন্তু আমি যদি এভাবে লিখি, দেখেন কাঁচা মিঠা, কাঁচা মিঠা, তাহলে কি লিখবো আমরা? এটা মনে রাখবেন, তাহলে কাঁচা অথচ মিঠা। আচ্ছা এখন আপনার প্রশ্ন আসতে পারে স্যার কাঁচা অথচ মিঠা দিলাম কেন? কারণ দেখেন কাঁচা মিঠার মধ্যে দুইটা বিপরীত ধর্মী বিশেষণ, দুইটা বিপরীত ধর্মী বিশেষণ। যেমন কথার কথা আপনি একজন লোককে বলতেছেন চোর ইমানদার, আচ্ছা চোর হলে কি ইমানদার হয়? স্বাভাবিকভাবে। মনে করেন রাজনীতিবিদদের কথা বললাম, চোর আবার ইমানদার, বুঝছেন? এখন কি লিখবেন বলেন তো? চোর হলো ইমানদার, লোকটা চোর হলো ইমানদার আছে, চোর অথচ ইমানদার। দেখেন একটু ভালো করে বুঝবেন, পাকা মিঠা এটা কোনো বিপরীত ধর্মী বিশেষণ না। বিপরীত ধর্মী মানে বুঝছেন, পাকলে একটা জিনিস মিঠা হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এই জন্য আমরা এটা ব্যবহার করছি যা পাকা তা মিঠা। কাঁচা মিঠা, কাঁচা জিনিস যে সাধারণত মিঠা হয় না, কাঁচা জিনিস সাধারণত মিঠা হয় না।
অথচ এখানে আমরা কি বলতেছি কাঁচা মিঠা, তাহলে কি হলো কাঁচা অথচ মিঠা। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? পাকা মিঠা কাঁচা মিঠার মধ্যে, ঠিক আছে? তো সোর ইমানদারের মতো দুইটা বিপরীত ধর্মীয় উদাহরণ এক্সাম্পল বা বিশেষণ যখন একসাথে হবে তখন আমরা অথচ কিন্তু এগুলো আমরা দিতে পারবো। যখন স্বাভাবিক এক্সাম্পল থাকবে তখন আমরা এগুলো দিব। আর চালাক চতুর, যিনি চালাক তিনি চতুর, ঠিক আছে? আর চালাক বোকা, চালাক অথচ বোকা। তাহলে কর্মধারে বুঝতে পারছেন সাধারণ কর্মধারে, সাধারণ কর্মধারের এই তিনটা স্ট্রাকচার, সাধারণ কর্মধারের এই তিনটা স্ট্রাকচার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ। আরেকটা আছে ওটা পরীক্ষা আসে না, মানে কার্যকরণ করা, যেমন দিলে নিতে হবে, দেওয়া নেওয়া, ধোয়া মোছা, এগুলো ওয়ান কাইন্ড অফ কর্মধারয়, তবে পরীক্ষা এগুলো আসে না, এজন্য এটা আর আলোচনা করলাম না, ঠিক আছে? তা তাই এই ব্যাস বাক্যগুলো পার্থক্য আছে, হ্যাঁ পার্থক্য তো আছে। যা না না তা তাই দুটো দিলে হবে, যা পাকা তাই মিঠা দিলে পারবে, সমস্যা নেই। ওকে ক্লিয়ার? সাধারণ কর্মধারয় শেষ। বুঝে ফেললাম, সাধারণ কর্মধারয় শেষ। জুন থেকে জিকে ব্যাচ চালু হবে, আপনারা থাকবেন তো? এবার আসেন আমরা মধ্যপদবিটা একটু পরে পড়তেছি, আমরা এখন পড়বো হচ্ছে উপমান কর্মধারয় সমাসটা। উপমান, আচ্ছা উপমান কর্মধারয় এটা নিয়ে আমাদের প্রচুর পরিমাণে কনফিউশন আছে, ঝামেলা আছে। ন্যায় আগে থাকতে হবে, ন্যায় পরে থাকতে হবে, ও কবে তমুক হবে, ঘোড়ার ডিমের কত কিছু যে আছে এই উপমান কর্মধারয়ের মধ্যে, ঠিক আছে? চাঁদ মুখ মুখ চন্দ্র সাধারণ গুণের বর্ণনা, এই সেই দরকার নেই, এত 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 পড়ার দরকার থাকবে। হ্যাঁ, উপমা শব্দের অর্থ কি বলেন তো? উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা। আর তুলনা দিতে গেলে দেখেন কিছু শব্দ আমরা ব্যবহার করি, ন্যায়, মত, সদৃশ, এগুলো আমরা ব্যবহার করি না তুলনা দিতে গেলে। এখন উপমান, উপমান কর্মধারয় সমাস। আচ্ছা এইটা স্ট্রাকচারটা কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই স্ট্রাকচারটা কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটাকে উল্টায় দিলে কি হবে? নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু ন্যায়, শেষ। এটাই উপমান। আবার বলতেছি নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু ন্যায়, এটাই উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে? ভালো করে একটু বুঝে নিন। যেমন আমি একটা শব্দ লিখলাম কাজল কালো, আপনাদেরকে এই জন্যই ক্লাসের শুরুতে বলছিলাম আপনারা নাউন আর অ্যাডজেক্টিভ চিনেন কিনা, আপনারা নাউন আর অ্যাডজেক্টিভ চিনেন কিনা। দেখেন কাজল কালো, কাজলটা পার্টস অফ স্পিচের কোন প্রকার? নাউন। কালোটা কোন প্রকার? অ্যাডজেক্টিভ। শেষ, কাজলের ন্যায় কালো। দেশ বাক্যে কি হবে? ন্যায় হবে। ন্যায় আগে থাকবে পরে থাকবে, এটা কোনো ফ্যাক্ট না, আপনাকে মিলাই দিতে হবে, ঠিক আছে? কালোর ন্যায় কাজল তো হয় না, ঠিক না? এখন দেখেন আমি বললাম ভালো করে দেখেন, দুইটা শব্দ, একটা হচ্ছে এটা নীল আকাশ, নীল আকাশ, আর একটা লিখলাম আকাশ নীল। আচ্ছা বলেন তো দুইটা শব্দের অর্থে পার্থক্য আছে কিনা? আপনারা বলেন তো, নীল আকাশ আর আকাশ নীল দুইটা শব্দের অর্থে পার্থক্য আছে কিনা, বা দুইটা কোন সমাস হবে? দুইটা কি একই সমাস হবে না অন্য সমাস হবে? একই। আর কারা কোনো মত? রাইট, অনুপ কুমার রাইট। দেখেন নীল আকাশ বলতে আমরা বুঝাই নীল যে আকাশ, নরমালি নীল যে আকাশ। আকাশ নীল বলতে কিন্তু এমন বুঝাই না, আপনারা যখন রং কিনতে যান তখন দেখবেন ওশান ব্লু আমরা বলি, স্কাই ব্লু, মানে আকাশের মতো নীল, সাগরের মতো নীল। বার্জারের একটা অ্যাড আছে দেখবেন, বুঝছেন? সবার নীল হবে আকাশের মতো নীল, তার মানে নীল আকাশ, নীল যে আকাশ, আকাশ নীল আকাশের ন্যায় নীল, এটা কিন্তু উপমান, এটা কিন্তু উপমান। যেমন দেখেন আমি শব্দটা লিখলাম কালো মেঘ, কালো মেঘ বলতে আপনি কি বুঝেন? কালো একটা মেঘ, কিন্তু আমি যখন বলি মেঘ কালো,
আমরা বলি না যার মেঘ কালো চুল, ঠিক আছে, তখন কিন্তু এটা থাকতেছে না, তখন কিন্তু এটা উপমান কর্ম দ্বারা সমাস হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? কালো মেঘ মানে কি? কালো যে মেঘ। আর মেঘ কালো যখন আমরা বলতেছি মেঘের ন্যায় কালো। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারিয়াছেন? সেম দেখেন আমরা লিখলাম বজ্র কঠোর। বজ্র কঠোর। বজ্র মানে বুঝেন? বজ্র মানে হচ্ছে ঠাডা, আমরা যেটা বলি মানে মেঘের আওয়াজ। বজ্র এটা একটা নাউন। কঠোর কি? অ্যাডজেক্টিভ। তাহলে বজ্রের ন্যায় কঠোর। বজ্রের ন্যায় কঠোর, ঠিক আছে? স্যার সিদ্ধ জল, সিদ্ধ যে জল এটা, হ্যাঁ জল কি নাউন? জল 100% হচ্ছে নাউন। জল জল নাউন না? সিদ্ধ জল। আর আলু সিদ্ধ আবার সাধারণ কর্মধারা, সিদ্ধ চাল বইয়ের মধ্যে দিছি দেখে। এটা কি বুঝতে পারছেন? উপমান কর্মধারয় সমাসটা, উপমান কর্মধারয় সমাসটা বুঝতে পারছেন? বলেন। এখন দেখেন আমি যদি বলি, দেখেন সিংহ হিংস্র, দেখেন আমি কিন্তু বললে হিংস্র সিংহ, আমি বলছি সিংহ হিংস্র। তাহলে সিংহটা নাও, হিংস্রটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সিংহের ন্যায় হিংস্র, সিংহের ন্যায় হিংস্র। ওকে ক্লিয়ার? উপমান কর্মধারয় বুঝতে পারছেন কি বললাম? নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে আর তুলনা বোঝাবে। নাউন প্লাস অ্যাডজেক্টিভ কিন্তু কি বোঝাবে? তুলনা বোঝাবে। ওকে, আর ব্যাসবাক্যে কি থাকবে? লে থাকবে। লে ব্যাসবাক্যে থাকাটা এতই মানে থাকতে আপনিই দিবেন, আপনিই দিবেন, এটা অন্য কেউ দিবে না। ঠিক আছে? ওকে, আর কোনো কথা নাই। কাজল কালো, সিংহ হিংস্র, যা দেন, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড দেখেন, এই যে এইটা অনেকে ভুল করি আমি, নিম তিতা। নিম তিতা মানে বুঝেন? এখানে নিম মানে কিন্তু অর্ধেক না, নিম গাছ না। নিম মানে হচ্ছে গাছ, নিম গাছ আছে না, নিম গাছ। আর তিতা কি? গুণ না? নিমের ন্যায় তিতা, নিমের ন্যায় তিতা মানে নিম গাছ আছে না, নিম পাতা, নিম পাতার মতো তিতা, এটা আমরা বলি নিম তিতা। তাহলে এটা কি হবে? উপমান কর্মধারা, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। কমেন্টে জানান, কমেন্টে জানান পড়াটা বুঝছেন কিনা। নাউন প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু ন্যায়, এটাই হচ্ছে কি আমাদের কি বলেন? উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। মুছে ফেললাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে উপমিত। না না, ভুল দিচ্ছে এটা, এটা সাধারণ কর্মধারয়, এটা দুইটা অ্যাডজেক্টিভ না। সিদ্ধ আলু আর আলু সিদ্ধ, সিদ্ধ তো একই কথাই। উপমিত 2 নম্বর স্ট্রাকচারটা এই যেটা, নাউন প্লাস নাউন ইজ ইকুয়াল টু ন্যায়, শেষ। এটাই উপমিত। নাউন প্লাস নাউন ইজ ইকুয়াল টু ন্যায়। আবার বলতেছি নাউন প্লাস নাউন। যেমন দেখেন আমি লিখলাম চাঁদ মুখ। আচ্ছা বলেন তো, চাঁদটা পার্টস অফ স্পিচে কোন প্রকার? চাঁদ 100% নাউন। মুখটা পার্টস অফ স্পিচে কোন প্রকার? নাউন। তাহলে কি হবে? চাঁদের ন্যায় মুখ অথবা মুখ চাঁদের ন্যায়। মুখ চাঁদের ন্যায় অথবা চাঁদের ন্যায় মুখ। বুঝতে পারছেন বিষয়টা? আরেকটা ওয়ার্ড দিই, যেমন একটা শব্দ বলি পদ্মলোচন। পদ্মলোচন, লোচন মানে বুঝেন? লোচন শব্দের অর্থ হচ্ছে চোখ, লোচন। আর পদ্ম মানে হচ্ছে পদ্ম, পদ্ম ফুল। তাহলে পদ্মের ন্যায় লোচন অথবা লোচন পদ্মের ন্যায়, যেটাতে দুইটাই নাই। আরেকটা ওয়ার্ড দিই, যেমন আমি লিখলাম বাহুলতা। বাহুলতা, বাহুলতা বলা হয় তাকে, এটা বাহুল্যতা বলিনি, বলছি বাহুলতা। মানে কারো বাহু যখন লতার মতো চিকন থাকে, বুঝছেন? ওই যে অনেকে আছে না হাত দিয়ে অপমান করে যে এত চিকন, বাহুলতা। তারপরে দেখেন বাহু হচ্ছে নাউন, লতা হচ্ছে নাউন। বাহুকে লতার সাথে তুলনা দেওয়া হচ্ছে, তাহলে কি বলে? লতার ন্যায় বাহু, লতার ন্যায় বাহু বা বাহু লতার ন্যায়। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার নাউন প্লাস নাউন দিয়ে আমরা উপমিত পাচ্ছি, আবার নাউন প্লাস নাউন দিয়ে তো আমরা সাধারণ কর্মধারয় পাচ্ছি, আবার নাউন প্লাস নাউন দিয়ে দ্বন্দ্বও পাচ্ছি, তাহলে আমরা কি করব? আমরা ডিপেন্ড করব হচ্ছে ব্যবহারের উপরে। মনে আছে আমাদের গতকালকের ক্লাসে এটা বলছিলাম, ব্যবহারের উপরে এটা ডিপেন্ড করবে। যেমন আমি একটা শব্দ লিখলাম হরিণ চোখ, হরিণ চোখ। এখন এটাকে যদি আপনি দ্বন্দ্ব সমাস করেন তাহলে কি হবে বলেন তো? হরিণ ও চোখ, এরকম হবে না? আচ্ছা, হরিণ ও চোখ বাক্যটা কি মিলছে বলেন? হরিণ ও চোখ কি আলাদা আলাদা হয়? হয় না, তার এটা দ্বন্দ্ব সমাস হচ্ছে না। আচ্ছা,
এবার আসেন কর্মধারয় যদি নিই তাহলে আমরা কি হবে বলতো, যা হরিণ তার চোখ, এই যা হরিণ তাই কি চোখ হয় না, তাহলে কোন দিকে আসতে হবে, আমাদের বাধ্য হয়ে উপমিতিতেই আসতে হবে। হরিণের ন্যায় চোখ, এটা তুলনা বোঝায়, দেখছেন না, তুলনা বোঝায় না আপনারা, দেখছেন না, গরুর চোখ তো শুনছেন, গরুর চোখ এরকম ভাবে হরিণের চোখ। ওকে, তাহলে আবার 1 মিনিট বিরতি, একটু হাসপাতাল থেকে একটা ফোন দিচ্ছে তো, আমি একটু কথা বলি। আচ্ছা, সিট তো কথা আচ্ছা, আরে বললাম না, একটা ফোন আসছে, আমি তো হসপিটালে বাচ্চাদের ভর্তি করে দিচ্ছে। আচ্ছা, দেখেন ফুল কুমারী, ফুল হচ্ছে নাউন, কুমারী হচ্ছে নাউন, বুঝছেন, কুমারীও নাউন কিন্তু, বুঝছেন। তো কুমারী হচ্ছে যার বিয়ে হয়নি, কুমারী বলা হচ্ছে যার বিয়ে হয়নি। ওকে, এটা হচ্ছে ফুল কুমারী। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, উপমান উপমিত রূপক এই শব্দগুলোর মানেটা কি, উপমান উপমিত মানেটা কি, হ্যাঁ সেগুলো একটু দেখাচ্ছি। দেখেন, ফুলের ন্যায় কুমারী, কুমারী ফুলের ন্যায় হয়, কিন্তু ফুল কুমারীর ন্যায় হয় না কেন? হ্যাঁ একটু ওয়েট করেন, বলতেছি। অনুপ কুমার, একটু ওয়েট করেন, বলতেছি। যে একটু অপেক্ষা করেন, বলতেছি কেন কুমারী ফুলের ন্যায় এটা হয় না। হ্যাঁ, দেখেন একটু ভালো করে দেখেন, সেটা হচ্ছে কুমারী ফুলের ন্যায় কেন হয় না। আমরা দুইটা শব্দ আছে, একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে উপমেয়। উপমান কাকে বলে, উপমেয় কাকে বলে? উপমেয় হচ্ছে যাকে তুলনা দেওয়া হয়, আর 2 নম্বর হচ্ছে যার সাথে তুলনা দেওয়া হয়। দুইটা একটু ভালো করে বুঝে নেন। উপমান হচ্ছে পরোক্ষ বস্তু,
উপমেয় হচ্ছে প্রত্যক্ষ বস্তু। আবার বলতেছি উপমান উপমেয় এগুলার মানেটা কি, উপমান কাকে বলে, উপমেয় কাকে বলে। হ্যাঁ, ভালো করে আমরা বুঝে নিই উপমান কাকে বলে আর উপমেয় কাকে বলে। উপমান হচ্ছে পরোক্ষ বস্তু, উপমান এটা মানেটা হচ্ছে দেখেন আমি যখন লিখতেছি চাঁদ মুখ, আমি যখন লিখতেছি চাঁদ মুখ তখন আপনি বলেন কাকে কার সাথে তুলনা দিচ্ছে। আমি যখন চাঁদ মুখ লিখতেছি তখন দেখেন কাকে কার সাথে তুলনা দিচ্ছে, চাঁদকে মুখের সাথে না মুখকে চাঁদের সাথে। তো দেখেন আপনারা আমরা যখন বলতেছি কথাটা তখন কিন্তু আসলে মুখকে চাঁদের সাথে তুলনা দেওয়া হচ্ছে, মুখকে চাঁদের সাথে তুলনা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আবার বলতেছি মুখকে চাঁদের সাথে তুলনা দেওয়া হচ্ছে, চাঁদকে কিন্তু মুখের সাথে না। আপনার সামনে কোনো একটা সুন্দর চেহারা দেখলে কিন্তু আপনি বলতেছেন চাঁদ মুখ, যে তোমার মুখটা চাঁদের মতো। ঠিক আছে, চোখের সামনে কিন্তু আপনার মুখটা আছে, তাহলে মুখটা হচ্ছে প্রত্যক্ষ বস্তু বা উপমেয়, মানে যাকে তুলনা দেওয়া হচ্ছে। কার সাথে তুলনা হচ্ছে, চাঁদের সাথে তুলনা দেওয়া হচ্ছে, বা পরোক্ষ বস্তু বা যার সাথে তুলনা দেওয়া হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন বিষয়টা, বুঝতে পারছেন বিষয়টা? আবার বলতেছি, যেমন আমি শব্দটা লিখলাম ফুল কুমারী, ফুল কুমারী। আচ্ছা, আমরা অনেক সময় বলি না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই সময় চোখের সামনে কোনটা থাকে, ভাই থাকে না ফুল থাকে? থাকে হচ্ছে ভাই, ফুল থাকে না কিন্তু, ঠিক না? এখন দেখেন ফুল কুমারী, চোখের সামনে হচ্ছে কুমারী, বা এটাকে আমরা বলবো হচ্ছে উপমেয় পদ, বা যাকে তুলনা দেওয়া হচ্ছে। কার সাথে তুলনা দেওয়া হচ্ছে? ফুলের সাথে তুলনা দেওয়া হচ্ছে। কার সাথে তুলনা দেওয়া হচ্ছে? ফুলের সাথে তুলনা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে উপমান বা পরোক্ষ পদ। আমার কথাটা কি বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? প্রত্যক্ষ বস্তুকে পরোক্ষ বস্তুর সাথে তুলনা দেওয়া হয়, প্রত্যক্ষ বস্তুকে পরোক্ষ বস্তুর সাথে তুলনা দেওয়া হয়। ঠিক আছে, এখন আমরা যদি এইভাবে লিখেন বাহুলতা, বাহুলতা, এবার দেখেন আপনার চোখের সামনে কোনটা, বাহু না লতা? আপনার কিন্তু হাত ধরে পরে বলে আর সি কোন আটটি হয়েছে, এভাবে কিন্তু কথা বলে। ঠিক আছে, দেখেন বাহু হচ্ছে কি প্রত্যক্ষ পদ, বাহু, আর লতা হচ্ছে কি, লতা হচ্ছে কি পরোক্ষ। দেখেন কাকে তুলনা দেওয়া হচ্ছে, বাহুকে লতার সাথে তুলনা দেওয়া হচ্ছে, প্রত্যক্ষ বস্তুকে পরোক্ষ বস্তুর সাথে তুলনা দেওয়া হয়। এটাই হচ্ছে উপমান উপমেয় শব্দ দুটোর অর্থ। বুঝা গেছে বিষয়টা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? তারা বইয়ের মধ্যে এটা পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা বইয়ের 121 নম্বর পেজের মধ্যে এটা পাবেন, 121 নম্বর পেজ। এরপর আসে রূপক কর্মধারয় সমাস। বুঝতে পারলাম? আচ্ছা, রূপক কর্মধারয় আমরা সারা জীবন পড়ে গেছি, ব্যাস বাক্যের রূপ থাকলে রূপক হয়, এভাবে কিন্তু আমরা পড়ে গেছি। ঠিক আছে, কিন্তু ব্যাস বাক্য কিন্তু আপনাকে দেওয়া থাকে না। হ্যাঁ, অনুপ কুমার উপমান কর্মধারা, উপমিত কর্মধারার মধ্যে দুইটা পদই থাকে, কিন্তু উপমান কর্মধারার মধ্যে দুইটা পদ থাকে না। রূপক কর্মধারায় যেটা ব্যাস বাক্য নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে, ব্যাস বাক্যে দুইটা পদই থাকে যেটা বলতেছিলাম রূপক কর্মধারায় সমাসে। কিন্তু দেখি আমরা রূপক কর্মধারাতে এটা হচ্ছে রূপক কর্মধারায়। দেখি আমি লিখলাম, দেখেন মন মাঝি, দিল দরিয়া, তারপর হচ্ছে আপনার কি দেওয়া আছে বলেন, মন মাঝি, দিল দরিয়া, ক্রোধনল, তারপর দেওয়া যায় কি বলেন, বিষাদ সিন্ধু, ইত্যাদি ইত্যাদি শব্দ দিলাম। এখন দেখেন একটা বিষয় ভালো করে, উপমান সমাসে কোন পদ থাকে? উপমান সমাসে ইয়া পদটা থাকে না, আপনার প্রত্যক্ষ পদটা থাকে না। দেখেন মন মাঝি, বিষাদ সিন্ধু, এগুলা সব রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে দেখেন এই বিষাদ এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার বিষাদ? আপনারা ম্যাক্সিমাম অ্যানসার করবেন বিষাদ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ না, বিষাদ শব্দটা অ্যাডজেক্টিভ না, বিষাদ শব্দটা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষাদ শব্দটা হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এখন দেখেন এই যে বিষাদ, মন, এগুলা সব দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আর এই যে এগুলা সব হচ্ছে নরমাল নাউন। আবার বলতেছি, বিষাদ, সিন্ধু, মন, মাঝি, বীর, দরিয়া, ক্রোধ, এই শব্দগুলোর মধ্যে দেখেন এগুলা সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এগুলো সব হচ্ছে নরমাল নাউন। বুঝতে পারছেন বিষয়টা? তো দেখেন এই বিষয়টা, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নরমাল নাউনের অতিরঞ্জিত কাল্পনিক তুলনা, কি বললাম? অতিরঞ্জিত কাল্পনিক তুলনা কি রূপক কর্মধারয়, কাল্পনিক তুলনা। আবারও বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নরমাল নাউনের অতিরঞ্জিত কাল্পনিক তুলনাটাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নরমাল নাউনের অতিরঞ্জিত কাল্পনিক তুলনাটাই হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? যেমন দেখেন, আপনারা একটু ভালো করে বুঝে নেন, বিষাদ সিন্ধু, বিষাদ শব্দটা হচ্ছে কি দুঃখ, আর সিন্ধু মানে কি? সিন্ধু মানে সাগর। এখন জীবনে শুনছেন কাঁদতে 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 সাগর বয়ে গেছে, এরকম হয় কখনো? কারণ এটা একটা গ্রন্থের নাম, হোসেন রাজার মৃত্যুর পরে কাঁদতে কাঁদতে সাগর বয়ে গেছে, তো অতিরঞ্জিত একটা তুলনা কিনা বলেন তো? মন মাঝি, এটার অর্থ আমরা অনেকে বুঝি না। মন মাঝি, মাঝি কি করে? এক ঘাট থেকে আরেক ঘাটে চলে যায়, মানে প্রতিনিয়ত পরিবর্তন করে। আর মনের অবস্থা, মানুষের মনের অবস্থা হচ্ছে, কারে যে কেন লেখা পছন্দ হয়, কেন পছন্দ হয়, কিছু করতে পারে না, বুঝছেন? এদের কারণে তোমার ঘরে বসত করে কজনা? মন মাঝি। দিল দরিয়া, দরিয়া মানে হচ্ছে সাগর, দিল মানে হচ্ছে অন্তর, ঠিক আছে। দিল দরিয়া। এবার দেখেন তো, মানুষের অন্তর কি কোনো সাগরের মতো বড় হইতে পারে? পারে না। চাইছে 100 টাকা, দিছে 200 টাকা, ভাই তো দিল দরিয়া মানুষ। ক্রোধ অনল সেম। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন বিষয়টা? এইটাই আমরা বলতেছি, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নরমাল নাউনের যে অতিরঞ্জিত কাল্পনিক তুলনা, এটাই হচ্ছে আমাদের রূপক কর্মধারা। সেম দেখেন, যে প্রাণ পাখি, আমরা গল্পের মধ্যে পড়তাম না প্রাণ পাখি, যে দৈত্যদের প্রাণ পাখির মধ্যে আছে, প্রাণ রূপ পাখি, প্রাণ রূপ পাখি। ওকে, বুঝতে পারছেন রূপক কর্মধারয় সমাজটা? তো আপনি যে কোনো জায়গায় রূপ লাগাইলেই হবে না, আপনাকে বুঝে পরে রূপ লাগাইতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? তারপরে আছে কিছু শব্দ, দেহ তত্ত্ব, কায়া তত্ত্ব। যে দেহ তত্ত্ব একটা শব্দ ব্যতিক্রমী, দেহ তত্ত্ব মানে দেহ রূপ তত্ত্ব, বুঝছেন? কায়া তরু, কায়া রূপ তরু, আপনারা বইয়ের মধ্যে দেখে নেবেন, এগুলো আছে। বুঝতে পারলাম? এবার আসে মধ্যপদলোপী। কায়া মানে শরীর, শরীর। না 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 না, প্রাণ রূপ পাখি তুলনা দেওয়া হচ্ছে। হঠাৎ করে ভুল হয়ে গেল কেন? আচ্ছা, এবার শব্দটা হচ্ছে মধ্যপদলোপী। এটা মানে একটু ভালো করে বুঝে নেন, হ্যাঁ। মধ্যপদলোপী। তো পদ কাকে বলে বলেন তো? পদ বলা হয় বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? পদ বলে না? আচ্ছা, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। হঠাৎ করে কি হলো? আচ্ছা, একটু নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এটা সহজ, যাই হোক, একদমই সহজ। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। এখন সমাসের মধ্যে বাক্য আমরা পাবো কি? ব্যাস বাক্য না? সমাসের মধ্যে আমরা বাক্য পাবো কি? ব্যাস বাক্য না? তাহলে আমরা কি বুঝতেছি বলতো? বাক্যে ব্যবহৃত অর্থবোধক যে শব্দটা,
বাক্যে ব্যবহৃত অর্থবোধক যে শব্দটা বিলুপ্ত হয়ে যাবে সেটাই হচ্ছে মধ্যপদ্ধতি। বাক্যের যদি অর্থবোধক শব্দটা বিলুপ্ত হয়ে যায় তাহলে সেটাই হচ্ছে মধ্যপদ্ধতি। একটু ভালো করে বুঝে নিন। এখন অর্থবোধক কোন শব্দগুলো বিলুপ্ত হয়? যেমন আমি একটা শব্দ লিখলাম নামক, নামক। এখন তাহলে দেখেন ঢাকা শহর কি হবে বলুন তো? ঢাকা নামক শহর। ওকে, সেম দেখেন আমি লিখলাম হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান তাহলে কি হবে বলুন তো? হিসাব সরি বিষয়ক দিয়া, বিষয়ক। দেখেন হিসাব বিজ্ঞান তাহলে কি হয় বলুন তো? হিসাব বিষয়ক বিজ্ঞান। ঠিক আছে, যেমন লিখলাম বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, বাংলা বিষয়ক ব্যাকরণ। ঠিক আছে, তারপর দেখেন আমরা লিখতে পারি হচ্ছে এরকম রক্ষার্থে, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। তারপর দেখলাম দেখেন সেক্টর, কথার কথা আমি লিখলাম দেখেন সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার। তাহলে কি হবে বলেন তো? সেক্টর রক্ষার্থে কমান্ডার। ঠিক আছে, সেম জীবন বীমা, জীবন রক্ষার্থে বীমা, জীবন রক্ষার্থে বীমা। আচ্ছা, তারপর দেখেন কি দেওয়া যায়, কি দেওয়া যায়, আরো অনেকগুলো আছে এরকম। যেমন আমি বললাম দেখেন উপর, আয়কর, আয়কর, মিশ্রিত, দুধ চা, মমতা রস, বুঝছেন? মমতা মিশ্রিত রস, দুধ মিশ্রিত চা, আশ্রিত, ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। তারপর মনে করেন আমি লিখলাম চিহ্নিত, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, ইত্যাদি ইত্যাদি। ওকে, আপনারা বইয়ের মধ্যে দেখেন এগুলো দেওয়া আছে বিস্তারিত। হ্যাঁ, তো দেখে নেন। এটাই কর্মধারয় সমাসের A to Z সব শেষ। বইয়ের মধ্যে আরো অনেক অনেক বেশি এক্সাম্পল দেওয়া আছে, আপনারা ওটা দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, আজকে বেশিক্ষণ কোশ্চেন সেকশন আমি করতে পারতেছি না। কোনো কোশ্চেন থাকলে আপনারা পরবর্তীতে কমেন্টে জানাবেন। আসলে আমি একটু ঝামেলায় আছি, সেটাতে আসলে হসপিটালে ভর্তি করাচ্ছে, আমি এখানে ক্লাস নিচ্ছি। এবার বুঝেন, প্রাণ ভয় না, প্রাণ যাওয়ার ভয়, প্রাণ রক্ষার ভয়, দুইটাই থাকে। তাহলে উত্তর কোনটা হবে? প্রাণ যাওয়ার ভয় দিবেন অ্যান্সার। প্রণব কুমার, প্রাণ যাওয়ার ভয় দিবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। আর যদি কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা পোস্ট করবেন। হ্যাঁ, পোস্ট করলে সেটা সলভ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।